এখন সন্ধ্যা 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলায় এখনকার প্রধান খবর। আফগানিস্তানের সরকারি বাহিনী ও তালেবানের মধ্যে তীব্র লড়াই চলছে। কাবুলের চারিদিকে জাল গুটিয়ে আনছে তালেবান। কেমন আছেন সেখানকার বিদেশি নাগরিকরা? কালকে আমার এক কলিগের সাথে কথা হচ্ছিল। উনি আমাকে বলছিলেন যে আপনাদের তো চলে যাওয়ার একটা সুযোগ আছে, আপনারা দেশে চলে যাবেন, আমরা তো এখানে থাকবো, আমাদের তো যাওয়ার জায়গা নেই, এবং সবাই ভয়ে আছে যে কাবুল কখন আক্রান্ত হয়। বাংলাদেশে 11ই আগস্ট থেকে 18 বছরের বয়সী কেউ টিকা ছাড়া ঘরের বাইরে যেতে পারবেন না বলছে সরকার। দিল্লিতে 9 বছর বয়সী এক দলিত মেয়েকে ধর্ষণ করে তার দেহ জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। রয়েছে খেলা আর সোশ্যাল মিডিয়ার খবর। এই সব কিছু এবং আরো নানা বিষয় নিয়ে বিবিসি বাংলায় আজকের প্রবাহ। বিবিসি বাংলার সন্ধেবেলার আয়োজন প্রবাহ শর্টওয়েভ ছাড়াও প্রচারিত হচ্ছে এফএম তরঙ্গে বাংলাদেশে প্রধান 10টি শহরে, আর ইন্টারনেটে এই অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হচ্ছে bbcbangla.com ওয়েবসাইট থেকে। প্রবাহর আজকের আয়োজনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাসুদ হাসান খান। যেমনটা একটু আগেই শুনছিলেন, আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে সরকারি বাহিনী এবং তালেবানের মধ্যে তীব্র লড়াই চলছে। তালেবান সেখানকার বড় শহর লস্করগাহের কেন্দ্রস্থলে ইতিমধ্যেই ঢুকে পড়েছে। তারা শহরের সরকারি প্রচার মাধ্যম অফিস দখল করে তাদের অনুষ্ঠান সম্প্রচারও শুরু করেছে। হেলমান্দের আফগান বাহিনীর অধিনায়ক জেনারেল সামি সাদাত বিবিসিকে জানিয়েছেন, তালেবান কিছু জায়গা দখল করেছে ঠিকই, কিন্তু তারা সেখানে টিকতে পারবে না। এ নিয়ে আরও শুনুন মানসী বড়ুয়ার কাছে। হেলমান্দের ওপর তালেবানের এই হামলা আফগানিস্তানে তাদের সব অভিযানের মধ্যে সবচেয়ে বড়। তালেবান যদি লস্করগাহ দখল করতে পারে তাহলে সেটি হবে আফগান সরকারি বাহিনীর জন্য একটি মারাত্মক আঘাত, কারণ আমেরিকান এবং ব্রিটিশ বাহিনী আফগান সরকারি বাহিনীর সৈন্যদের এখানেই প্রশিক্ষণ দিয়েছে। হেলমান্দের সরকারি বাহিনীর যিনি অধিনায়ক সেই জেনারেল সামি সাদাত ব্রিটেনে শিক্ষা গ্রহণ করেছেন। তিনি বিবিসিকে জানিয়েছেন, এই লড়াইয়ে অন্যান্য ইসলামী জঙ্গি গোষ্ঠীর সদস্যরা তালেবানের সাথে যোগ দিচ্ছে। তিনি হুঁশিয়ার করে বলেন, তালেবান জয়লাভ করলে তা শুধু লস্করগাহকেই হুমকিতে ফেলবে না। তিনি বলেন, এর ফলে চোরাগোপ্তা হামলার ঘটনা বেড়ে যাবে। ইউরোপ বা আমেরিকাতে যেসব ছোট কট্টরপন্থী সংগঠন গোপনে কাজ করছে তারা নতুন নতুন সদস্য জোগাড়ে উৎসাহিত হবে। সার্বিকভাবে বিশ্ব নিরাপত্তা পরিস্থিতি ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে বলে জেনারেল সামি উল্লেখ করেন। এটা শুধু একা আফগানিস্তানের যুদ্ধ না, তিনি বলেন, এটা মুক্তি আর সর্বগ্রাসী শক্তির মধ্যে এক লড়াই। তালেবান ওই এলাকায় যেসব অবর্ণনীয় নির্যাতন চালাচ্ছে তার উপর নানা ধরনের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। এর ফলে তাদের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে মানুষের মনে শঙ্কা বাড়ছে। অন্যদিকে আফগান এবং মার্কিন বিমান হামলায় হতাহত বেসামরিক মানুষের ছবি তালেবানের পক্ষ থেকে শেয়ার করা হচ্ছে। ফলে এই যুদ্ধটা শুধুমাত্র ভূমি দখলের লড়াই হয়ে থাকছে না, এটা একই সঙ্গে মানুষের সমর্থন দখলের লড়াইয়ে পরিণত হয়েছে। মানসী বড়ুয়া। আফগানিস্তানে তালেবানের অভিযানের চূড়ান্ত লক্ষ্য কাবুল। তারা চারিদিক থেকে জালের মতো তাদের বাহিনীগুলোকে কাবুলের দিকে গুটিয়ে আনছে। কাবুলে গত 7 বছর ধরে বসবাস করছেন ইমাম আহসান। তিনি সেখানকার একটি মোবাইল ফোন কোম্পানিতে সিস্টেমস ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন। একটু আগে কথা হচ্ছিল তার সাথে। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, 7 বছর আগের তুলনায় কাবুলের পরিস্থিতি এখন কতটা বদলে গেছে। ইমাম আহসান: হ্যাঁ, এখানে চেঞ্জ অনেকটাই এসেছে। 2014 সালে সবার মধ্যে এক ধরনের নিশ্চয়তা ছিল নিরাপত্তার ব্যাপারে।
তখন আমেরিকানরা ছিল। আমরা অতটা ভয় থাকতাম না। বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি গাড়িতে করে। এটা আস্তে, আস্তে খারাপের দিকে গিয়েছে। আর এখন যে সিচুয়েশনটা হুট করে আমেরিকান আর্মি চলে যাবে এটা সবার মধ্যে আসলে একটা আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। বিষয়টা অনেকে ভাবে যে যুদ্ধের দেশে থাকলে হয়তোবা সাহস বেড়ে যায়, মানিয়ে নেয়। আসলে সেটা না। পরিস্থিতির জন্যই হয়তোবা মানুষ ওভাবে চিন্তা করে। কিন্তু সবার মধ্যেই আমি লোকালদের কথা বলব বিশেষ করে। লোকালরা যথেষ্ট ভয়ে আছে। কালকে আমার এক কলিগের সাথে কথা হচ্ছিল। উনি আমাকে বলছিলেন যে আপনাদের তো চলে যাওয়ার একটা সুযোগ আছে। আপনারা দেশে চলে যাবেন। আমরা তো এখানে থাকবো, আমাদের তো যাওয়ার জায়গা নেই। যখন যুদ্ধ শুরু হবে তখন সবারই এক ধরনের প্রাণের ভয় তৈরি হবে এবং সবাই ভয়ে আছে যে কাবুল কখন আক্রান্ত হয়। সুতরাং ইনসিকিউরিটিটা ব্যাপক চারদিকেই রয়েছে। এটি হচ্ছে এখন বাস্তবতা। আপনারা যারা রয়েছেন ওখানে কাজ করতে গেছেন, আপনারা কি আসলে ফিরে যাওয়ার জন্য মানসিকভাবে তৈরি হচ্ছেন এই যুদ্ধের রকম ফের দেখে? আমাদের মধ্যে সবার মধ্যেই প্রস্তুতি আছে যে আমরা যে কোনো সময় লিভ করতে পারি। আমরা যেহেতু হাইলি সিকিউরড একটা ক্যাম্পাসে থাকি, আমাদেরকে এতটা টাচ করে না। কারণ আমাদের ফ্লাইট আমরা চাইলে যে কোনো সময় চলে যেতে পারবো। তারপরেও আমাদের সাথে যারা নন মুসলিম তাদের মধ্যে একটু ইনসিকিউরিটি বেশি। বিভিন্ন সময় তারা যেমন মে মাসের শুরুর দিকেই অনেকে চলে গিয়েছিল। যখন শোনা গেল যে জুলাইয়ের মধ্যেই একটা বড় সংখ্যক আমেরিকান আর্মি চলে যাবে, তখন থেকেই একটা আমাদের এখানে যারা ছিলেন তাদের অনেকে দুবাইতে চলে গিয়েছিলেন। বিশেষ করে ফিলিপিনো যারা ছিল তাদেরকে দুবাইতে রেখে আসা হয়েছিল। এখন পরিস্থিতি একটু কাম মনে হচ্ছে চারদিকে, কিন্তু আসলে এটা তো শুধু কাবুলকে ঘিরে না, পুরো আফগানিস্তানকে ঘিরে। হেরাতে ফাইট হচ্ছে, হেলমান্দে ফাইট হচ্ছে, কান্দাহারে ফাইট হচ্ছে। যেমন গতকালই আমার কলিগ হেরাত থেকে উনি বলছিলেন যে ওনারা লিভ করছেন, আজকে ওনারা লিভ করেছেন, অফিসে থাকতে পারেননি, ওনাদেরকে বাসায় চলে যেতে বলা হয়েছে। স্ট্রিটে ফাইট হচ্ছে সব জায়গায়। আপনার মতোই যেসব বাংলাদেশি কাবুলে কাজ করছেন, ব্যাংকে কাজ করছেন, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে কাজ করছেন, তাদের সঙ্গে তো আপনার কথাবার্তা হয়, তারা কি বলছেন? আমি যে ব্যাংকের প্রতিষ্ঠান বা ব্র্যাকের সাথে খুব বেশি কানেক্টেড তা না, কিন্তু আমাদের অর্গানাইজেশনেই কিছু আছেন এবং আমাদের যেটা অ্যাভারেজ ধারণা, সবাই একটা মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছেন। যদি সিচুয়েশন খারাপ হয় তখন হয়তোবা আমরা চলে যাব, খুব দ্রুত আমরা লিভ করব। তবে একটা সেন্স অফ সিকিউরিটি এই অর্থে বলা চলে, সম্ভবত গত মাসে আপনারা শুনেছেন হয়তো তালেবানরা বলেছে যে যারা বিদেশি কর্মরত আছে তাদেরকে টার্গেট করা হবে না, সেই ধরনের একটি স্টেটমেন্ট এসেছে। সেটি এক ধরনের স্বস্তির বিষয়, কারণ তালেবানরা যদি এখানে সরকার চালাতে চায় সবাইকে নিয়েই তাদের চালাতে হবে। বহুজাতিক কোম্পানিগুলো যারা আফগানিস্তানকেই সেবা দিচ্ছে তারা অনেকাংশেই বিদেশি কর্মীর উপর নির্ভরশীল। সুতরাং এরা যদি চলে যায় তাহলে এই প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে এবং এদের হাত ধরেই যেহেতু আফগানিস্তানের আয় হয়, সুতরাং তালেবানরা এবার কিছুটা ভিন্ন পন্থা নিচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে এবং মনে হচ্ছে যে তারা প্রতিষ্ঠানগুলোর স্বার্থ রক্ষা করেই চলবে। দিনের বেলা মানুষ, কাবুলের মানুষ ঘোরাফেরা করেন, নানা ধরনের কাজকর্ম করেন। রাতের কাবুল তাহলে দেখতে কেমন হয় এই পরিস্থিতিতে? এই যে নিরাপত্তাহীনতার কথা বলছেন, এই শঙ্কার কথা বলছেন। রাতে আমাদের তো বহুদিন আসলে বের হওয়ার সুযোগ হয় না। আমি এভারেজ একটা সিনারিও বলতে পারবো। কাবুলে প্রতিটা সড়কে আপনার ব্যারিকেড আছে। প্রতিটা সড়কে ঢোকা থেকে শুরু করে যেখানেই যাওয়া হবে অনেক ব্যারিকেড, অনেক টহল চৌকি যেগুলো সেগুলো রয়েছে। সুতরাং এখন এই সিচুয়েশনে তো অবশ্যই এগুলো আরো বেড়েছে, কারণ যেটা হয় যে রাতের বেলায় বিভিন্ন ধরনের কাভার্ড ভ্যান গুলো দিয়ে টেররিস্টরা আসে। আলটিমেটলি কাবুল ওয়েট করে আছে আসলে। একেকজন একেকভাবে বলছে যে ৬ মাসে এটা পতন হতে পারে বা আরো কম সময়ে হতে পারে। এক ধরনের অস্থিরতা, অনিশ্চয়তা সবার মধ্যেই লক্ষণীয় এখানে। এই যে নিরাপত্তাহীনতার কথা আপনি একটু আগে বলছিলেন, যারা ওখানে থাকেন আফগানদের, সাধারণ আফগানদের কথা, তাদের মধ্যে যে একটা ভয় কাজ করছে, এই ভয়টাকে সামাল দেওয়ার জন্য কোনো ধরনের উদ্যোগ কি আপনি সরকারের তরফ থেকে দেখতে পাচ্ছেন? তারা কোনোভাবে অ্যাসিওর করছে, আশ্বস্ত করছে মানুষকে যে না, আমরা ঠেকাতে পারবো? না, এই ধরনের কোনো অবস্থা আমার চোখে অন্তত পড়ছে না। আমাদের সাথে যারা লোকাল স্টাফ আছে তাদের সাথে কথা বলে দেখেছি। তারা আসলে সরকারের উপর ওভাবে ভরসা রাখে না। তারা মনে করছে না যে সরকার আসলে টিকতে পারবে। তাদের মধ্যে এক ধরনের মানসিক প্রস্তুতি হয়েই আছে যে তালেবানি হয়তোবা আসছে। কারণ ওভার দ্য ইয়ার্স তারা এটাই দেখে এসেছে। সরকার এখানে তারা মনে করে যে আমেরিকানদের সহায়তায় তারা এই সরকারটি রয়েছে এবং আমেরিকানরা চলে গেলে
যদি তারা চলে যায় তাহলে এই তাদের ব্যাকআপের সরকার কিভাবে টিকবে, এটি একটি বড় প্রশ্ন হয়ে উঠবে এখন, এবং হয়ে উঠেছে ইতিমধ্যে। সুতরাং জনগণের মধ্যে একটা ব্যাপক অনিশ্চয়তা রয়েছে যে এটি সম্ভবত সরকারের সাধ্যের বাইরে এটি ধরে রাখা দীর্ঘ সময়। কথা বলছিলাম কাবুলের বাসিন্দা ইমাম আহসানের সঙ্গে। আপনারা শুনছেন বিবিসি বাংলার সন্ধ্যেবেলার আয়োজন প্রবাহ। আপনাদের সঙ্গ দিচ্ছি আমি মাসুদ হাসান খান। বাংলাদেশের সরকার বলছে আগামী 11ই আগস্ট থেকে 18 বছরের বয়সী কেউ টিকা ছাড়া ঘরের বাইরে যেতে পারবেন না। সরকারের মন্ত্রী আকম মোজাম্মেল হক বলছেন, বর্তমান বিধিনিষেধ 11ই আগস্ট থেকে শিথিল করা হবে। তখন টিকা না নিয়ে 18 বছরের বেশি বয়সীরা বাইরে চলাফেরা করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হবে। আজ আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মিস্টার হক জানিয়েছেন। এই বৈঠকে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে চলমান লকডাউন বা বিধিনিষেধের মেয়াদ আরও 5 দিন অর্থাৎ 10ই আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সরকারের এসব পদক্ষেপ কতটা বাস্তবসম্মত সেই প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞদের অনেকেই। শুনুন ঢাকা থেকে সংবাদদাতা কাদির কল্লোলের প্রতিবেদন। একদিকে খোদ স্বাস্থ্য অধিদপ্তর চলমান লকডাউন 5ই আগস্টের পর আরও 10 দিন বাড়ানোর সুপারিশ করেছিল, অন্যদিকে গণপরিবহন এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকারের উপর চাপ বাড়ছিল। এই পরিস্থিতিতে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠকে চলমান লকডাউনের সময় 5 দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সরকারের যে সিদ্ধান্ত নিয়ে এখন বেশি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে 18 বছরের বেশি বয়সী কেউ টিকা না নিয়ে বাইরে বের হতে পারবে না। মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, 11ই আগস্ট থেকে বিধিনিষেধ শিথিল করে ব্যবসা প্রতিষ্ঠান, গণপরিবহন সহ সবকিছুই ধাপে ধাপে খুলে দেওয়া হচ্ছে। সেজন্য এখন বড় জনগোষ্ঠীকে টিকা দেওয়ার বিষয়কে সরকার বিবেচনা করছে। এ ব্যাপারে মানুষকে আগ্রহী করতে টিকা না নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এই 5 দিনের মধ্যে আমরা বাসে যারা দোকানপাট চালাবে, দোকানের কর্মচারী, মালিক, বাস যারা চালাবে, বাসের ড্রাইভার বলেন, হেল্পার বলেন, বা যারা ফেরিওয়ালা, যারা ফেরি করে, তারা এরা প্রত্যেকে যেন ভ্যাকসিন নিতে পারে। যারা বাইরে আসবে তাদের অবশ্যই নিতে হবে। সরকারি হিসেবেই দেখা যাচ্ছে দেশে এ পর্যন্ত 1,36,00,000 মানুষ টিকা পেয়েছেন। 7 দিনের মধ্যে আরও 1 কোটি টিকা দেওয়া সম্ভব কিনা বিশেষজ্ঞদের সেই প্রশ্ন রয়েছে। যদি নতুন 1 কোটি মানুষকে টিকা দেওয়া সম্ভব হয়, তারপরও 18 বছরের বেশি বয়সী মানুষকে বের হতে না দেওয়ার সিদ্ধান্ত কিভাবে বাস্তবায়ন করা হবে সেই প্রশ্ন উঠেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী এখন 18 বছরের উপরের বয়সী মানুষের সংখ্যা 12 কোটির বেশি। এছাড়া এখন পর্যন্ত গণটিকা কর্মসূচিতে বয়সসীমা রাখা হয়েছে 25 বছর। এমন পরিস্থিতিতে টিকা না নিয়ে 18 বছরের বেশি বয়সীদের চলাফেরায় সরকার যে বিধিনিষেধ দিচ্ছে, এমন সিদ্ধান্ত বাস্তবসম্মত নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক একজন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক সানিয়া তাহমিনা বলেছেন, সরকারের এসব পদক্ষেপ বাস্তবায়ন নিয়ে তার সন্দেহ রয়েছে। পদক্ষেপটা ভালো, কিন্তু এটা বাস্তবসম্মত না, কারণ সেটা মনিটরিং করার মতো জনবল আমাদের নাই। এবং যেরকম বলা হয়েছিল যে 2টা সিটে একজন করে বসবে, লঞ্চে এটা হবে বা বিভিন্ন জায়গায়, কোনোটাই তো আর মনিটরিং হচ্ছে না। সবই নিজের মতো করেই চলছে, মনিটরিং করা হচ্ছে না কোথাও। সুতরাং এখানেও একটা জিনিস। তবে মন্ত্রী আকম মোজাম্মেল হক দাবি করেছেন তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব। তিনি বলেছেন, পরিকল্পনা অনুযায়ী ব্যাপক হারে টিকা দেওয়ার যথাযথ ব্যবস্থা তারা যেমন নিয়েছেন, একই সাথে টিকা না নিয়ে কেউ যাতে চলাফেরা করতে না পারে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সেটা নিশ্চিত করার চেষ্টাও তারা করবেন। কেউ ভ্যাকসিন নেওয়া ছাড়া 10 দিনের পরে বের হতে পারবে না। যারাই বের হবে প্রত্যেকের ভ্যাকসিনেশন সার্টিফিকেট থাকতে হবে। মানে ভ্যাকসিনেশন ছাড়া যারাই বের হবে এদের শাস্তিযোগ্য অপরাধ। আজকে সিদ্ধান্ত যদি অত্যাদেশ করে তাদের জরিমানা করা বা অন্য কোনো শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে। তো আপনারা যেটা বলছেন যে ভ্যাকসিন ছাড়া কেউ 11 তারিখে থেকে মানে 10 তারিখের পর থেকে বেরোতে পারবে না, তো সেটা যদি হয় 16 কোটির ওপরে দেশে মানুষ, আপনারা বলছেন মানুষ তো মুভ করে না। এবং আমরা হিসাব করে দেখেছি এইটার সংখ্যা যারা মুভ করে রাস্তাঘাটে, এটা কোনো মধ্যে 2 কোটি 3 কোটি লোকের উপরে করে না। যেমন ঢাকা শহরে, বিভিন্ন শহরে মুভ করে বাই দিস টাইম তো 1 কোটি লোক তো ভ্যাকসিন নিয়ে নিচ্ছে। রাজধানী ঢাকার কথাও যদি ধরা হয়, ঢাকায়ও 2 কোটির উপরে মানুষের বসবাস, তো ভ্যাকসিন ছাড়া রাস্তায় আসা যাবে না, এটা কতটুকু বাস্তবসম্মত? 5-7 জন লোক থাকে,
সকলে কিন্তু বাইরে যায় না। আর আমাদের তো কন্টিনিউয়াস প্রসেস, যিনি যান জরুরি যান সে আগে ভ্যাকসিন নিয়ে নেয়, পরে অন্যরা নিবে। এসব সিদ্ধান্ত নিতে আন্তঃ মন্ত্রণালয়ের বৈঠকে এবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের সভাপতিত্বে অংশ নিয়েছেন 12 জন মন্ত্রী প্রতিমন্ত্রী। অংশ নিতে হয়েছে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর প্রধানদের। শুনছিলেন কাদির কললের প্রতিবেদন ঢাকা থেকে। এবার বাদবাকি বিশ্বের কিছু খবর পুলক গুপ্তর কাছে। জাতিসংঘ বলছে আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে রাজধানীর দখল নিয়ে তালেবান এবং সরকারি সৈন্যদের মধ্যে লড়াইতে গত 24 ঘন্টায় কমপক্ষে 40 জন বেসামরিক লোক নিহত হয়েছে। লড়াইয়ের জেরে লস্করগাহ এবং পাশের প্রদেশের রাজধানী কান্দাহার থেকে হাজার হাজার লোক ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। জাতিসংঘ বলছে তালেবানের স্থল অভিযান এবং সরকারি বাহিনীর বিমান হামলায় বিপন্ন হয়ে পড়েছে বেসামরিক মানুষজন। লস্করগাহে হাসপাতালগুলো জখম লোকজনের ভিড়ে উপচে পড়ছে বলে চিকিৎসকরা জানাচ্ছেন। ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি পার্কে বেলারুসের একজন সরকার বিরোধীর মৃতদেহ পাওয়ার পর পুলিশ হত্যার তদন্ত শুরু করেছে। ভিটালি শিশভ নামের মৃত ওই ব্যক্তি সোমবার জগিং করতে গিয়ে আর ফেরেননি বলে তার সঙ্গী জানিয়েছেন। ইউক্রেনে রাজনৈতিক আশ্রয় নেয়া বেলারুসের নাগরিকদের কল্যাণে গঠিত যে প্রতিষ্ঠানে ওই মৃত ব্যক্তি কাজ করতেন তারা বেলারুস সরকারকে দায়ী করেছে। ইরানের নতুন প্রেসিডেন্ট বলেছেন তার দেশের ওপরে চাপানো মার্কিন নিষেধাজ্ঞার প্রত্যাহার চাইবেন তিনি। শপথ অনুষ্ঠানে তার ভাষণে ইব্রাহিম রাইসি বলেন, দেশের জনগণের জীবনমান উন্নয়নের জন্য তিনি বিদেশিদের সাথে আপোস করবেন না। রক্ষণশীল বলে পরিচিত ইরানের এই নতুন প্রেসিডেন্টকে পশ্চিমা দেশগুলোর সাথে চিড় খাওয়া সম্পর্ক এবং তার জেরে অর্থনৈতিক সংকট ছাড়াও কোভিড প্যান্ডেমিক এবং পানির সংকটের মতো চ্যালেঞ্জ সামলাতে হবে। চীনের উহান শহর, যেখানে 2019 সালে করোনা ভাইরাসের সংক্রমণ প্রথম ধরা পড়েছিল, সেই শহরের কর্তৃপক্ষ বলছে শহরের 1 কোটি 10 লক্ষ জনগোষ্ঠীর প্রত্যেককেই কোভিড-19 পরীক্ষা করাতে হবে। শহরে 7 জনের শরীরে খুবই দ্রুত সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট ভাইরাস শনাক্ত হবার একদিন পর এই ঘোষণা এলো। ইথিওপিয়া এবং সুদান সীমান্তের কাছে এক নদীতে অন্তত 30টি লাশ ভেসে এসেছে বলে খবর পাওয়া গিয়েছে। একজন চিকিৎসক সহ প্রত্যক্ষদর্শীরা বলছেন এদের মধ্যে বেশ কয়েকজনকে গুলি করে দড়ি দিয়ে বেঁধে ভাসিয়ে দেওয়া হয়েছে। তেকেজে নামে পরিচিত নদীতে এই লাশগুলো ভেসে ওঠে। এই নদী বর্তমানে টিগ্রে বাহিনী নিয়ন্ত্রিত এলাকা এবং ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকারের মিত্র আমহারা সৈন্য নিয়ন্ত্রিত অঞ্চলের মধ্যকার অস্থায়ী সীমানা হিসাবে কাজ করছে। পুলক গুপ্ত। শ্রোতা বন্ধুরা, এবার আপনাদের নিয়ে যাব খেলার মাঠে। খেলার খবর পড়ছি রায়হান মাসুদ। টোকিও অলিম্পিক্সের খবর দিয়ে শুরু করছি। যুক্তরাষ্ট্রের তারকা জিমন্যাস্ট সিমন বাইলস শেষ পর্যন্ত আজ একটি ইভেন্টে অংশ নিলেন। দলগত বিম ফাইনালে নেমেই ব্রোঞ্জ জিতে নিয়েছেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট দলের অংশ থেকেও গত অলিম্পিক গেমসে যে কয়টি ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন সেগুলো থেকে একে একে নিজের নাম প্রত্যাহার করে নেন সিমন বাইলস। তিনি জানান মানসিক স্বাস্থ্যের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এবারে দলগত বিম ফাইনালে স্বর্ণ জিতেছেন চীনের 16 বছর বয়সী জিমন্যাস্ট শেনশেন গুয়ান। এদিকে পুরুষদের 400 মিটার হার্ডেলসে বিশ্ব রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন নরওয়ের কার্স্টেন ওয়ারহোম। 25 বছর বয়সী এই দৌড়বিদ 45.94 সেকেন্ড সময় নিয়ে পার করেছেন 400 মিটার হার্ডেলস। আমেরিকার রাই বেঞ্জামিন রৌপ্য এবং ব্রাজিলের এলিসন দস সান্তোস জিতেছেন ব্রোঞ্জ। পুরুষদের ফুটবলে ফাইনালে উঠে গিয়েছে ব্রাজিল। মেক্সিকোকে পেনাল্টি শুটআউটে 4-1 ব্যবধানে হারিয়েছে গতবারের অলিম্পিক স্বর্ণজয়ী দলটি। অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার ক্রিকেট সিরিজের খবর। কোভিড সতর্কতার নানা শর্ত মানার পর আজ শুরু হয়েছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার টি-20 সিরিজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন সবকিছু নিরাপদে শেষ করতে পারলেই হাফ ছেড়ে বাঁচে বলে জানিয়েছেন বোর্ড পরিচালক জালাল ইউনুস। তিনি বলেন, গ্রাউন্ডসম্যান থেকে শুরু করে খেলোয়াড়রা প্রত্যেকের মানসিক ও শারীরিক শ্রম আছে এই সিরিজ আয়োজনের পেছনে। 10ই আগস্ট পর্যন্ত মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে এই সিরিজটি আয়োজিত হবে। দিনরাত ক্রিকেট বোর্ডের মেডিকেল ডিপার্টমেন্ট, গ্রাউন্ডস ডিপার্টমেন্ট কয়েকদিন ধরে সম্পূর্ণ স্টেডিয়ামকে ডিসইনফেক্ট করা হচ্ছে। মানে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তারা, কিন্তু সারাক্ষণই তারা কাজ করছে যাতে কিভাবে সেফলি এই সিরিজটাকে শেষ করা যায়। ক্রিকেট প্লেয়াররা দে আর অলসো ফ্রন্ট লাইনার্স এট দ্য সেম টাইম। যারা আমাদের ক্রিকেট বোর্ডে কাজ করছে মাঠ কর্মীরা, দে আর অল ফ্রন্ট লাইনার্স। তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে যাতে সেফলি সিরিজটা শেষ হয়। চলতি বছর ইংল্যান্ড ক্রিকেট দলের যে বাংলাদেশ সফরে আসার কথা ছিল সেটা গতকাল স্থগিত হয়েছিল।
আজ ইংল্যান্ড ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে জানিয়েছে সেটা পিছিয়ে 2023 সালে নিয়ে যাওয়া হয়েছে। এই সফরে 3টি ওয়ানডে ও 3টি টি-20 খেলার কথা দুই দলের। 2023 সালের মার্চে হবে 2 সপ্তাহব্যাপী এই সফর। চলতি বছর যে সময়টা এই সিরিজ মাঠে গড়ানোর কথা, সে সময় ইংল্যান্ডের ক্রিকেটাররা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবেন। 19 সেপ্টেম্বর থেকে শুরু হবে স্থগিত হওয়া আইপিএলের শেষ ভাগ। ফুটবল দিয়ে শেষ করি। বেলজিয়ামের স্ট্রাইকার রোমেলো লুকাকুর জন্য 85 মিলিয়ন পাউন্ড দাম হেঁকেও পেল না ইংলিশ ক্লাব চেলসি। যদিও এই মুহূর্তে নানা আর্থিক সংকটে ভুগছে ইতালির ক্লাব ইন্টার মিলান, তবুও লুকাকুকে ছাড়তে রাজি নন তারা। এর আগে ইংল্যান্ডে এভারটন, চেলসি এবং ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেন লুকাকু। 2019 সালে 5 বছরের চুক্তিতে ইন্টার মিলানে যোগ দেন তিনি। ওদিকে ইতালির ইউরোজয়ী অধিনায়ক জর্জিও কিয়েলিনির সাথে 2 বছরের নতুন চুক্তি করেছে জুভেন্টাস। 16 বছর ধরে জুভেন্টাসই আছেন কিয়েলিনি, যেখানে 14টি বড় শিরোপা জেতেন তিনি। রায়হান মাসুদ। ভারতের রাজধানী দিল্লিতে মাত্র 9 বছরের একটি বাচ্চা মেয়েকে শ্মশান ঘাটে ধর্ষণ করার পর ধর্ষণকারীরাই জোর করে তার দেহ জ্বালিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের পরিবার ও এলাকার বাসিন্দারা এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করলে ঘটনার প্রায় 24 ঘন্টা পর দিল্লি পুলিশ অভিযুক্ত একজন পুরোহিত ও তার 3 জন সঙ্গীকে গ্রেপ্তার করেছে। বিভিন্ন দলিত সংগঠন বলছে, ধর্ষিতা মেয়েটি যেহেতু দলিত বা নিম্নবর্ণীয় সমাজের, তাই এই অপরাধের বিরুদ্ধেও তেমন জোরালো প্রতিবাদ লক্ষ্য করা যাচ্ছে না। দিল্লি থেকে বিস্তারিত জানাচ্ছেন সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ। দক্ষিণ পশ্চিম দিল্লিতে ক্যান্টনমেন্ট এলাকার পাশ ঘেঁষেই রয়েছে একটি বাল্মীকি বস্তি, যে সম্প্রদায়ের লোকজন মূলত সাফাই কর্মী হিসেবে জীবন ধারণ করেন। যে নৃশংস ঘটনার বিরুদ্ধে ওই এলাকার বাসিন্দারা সোমবার থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন, সেটি ঘটেছিল তার আগের দিন রাতেই। নিহত মেয়েটির মা বলছিলেন, আমরা সেদিন গায়ে গিয়েছিলাম আর আমাদের বাচ্চা শ্মশানঘাটের ওয়াটার কুলার থেকে খাবার জল নিতে গিয়েছিল। শ্মশানের মন্দিরের পুরোহিত বা পণ্ডিতজি আমাদের ফোন করে হঠাৎ খবর দেয়, কুলার থেকে জল নিতে গিয়ে আমাদের মেয়ে নাকি কারেন্ট খেয়ে মারা গেছে। সে রাতেই তাড়াহুড়ো করে ওর সৎকার করে দেওয়া হয়, কিন্তু আমাদের বিশ্বাস পণ্ডিতজি আর ওর দলবল আমাদের মেয়েকে জীবন্ত পুড়িয়ে মেরেছে। রাধেশ্যাম নামে মূল অভিযুক্ত ওই পুরোহিতকে সোমবার রাতেই পুলিশ গ্রেপ্তার করে। সঙ্গে আটক করা হয়েছে লক্ষ্মীনারায়ণ, কুলদীপ ও সালিম নামে তার 3 জন সঙ্গীকেও। অভিযুক্তদের বিরুদ্ধে আনা হয়েছে ধর্ষণ, হত্যা, ভয় দেখানো ও প্রমাণ লোপাট করা সহ বিভিন্ন চার্জ। शमशान घाट के 4 बंदे थे और पुलिस वालों ने भगाया उन्हें। हमने गाड़ी में बिठवाया जबरदस्ती। পুরানা নাঙ্গাল নামে ওই এলাকায় এখনও অবশ্য পুলিশের বিরুদ্ধে অসন্তোষ তীব্র। অনেকেই বলছিলেন 4 জন অভিযুক্তকে পুলিশই জিপে করে সরিয়ে নিয়ে গিয়েছে এবং তারা গরিব ও বাল্মীকি বলেই বিচার পাচ্ছেন না। उसकी मम्मी को, उसके पापा को थाने में बंद कर रखा है। उसके पापा को मेरे सामने लाशों से मार रहे हैं। पुलिस खड़ी हुई देख रही है। কেউ কেউ আবার জানাচ্ছেন, নিহত মেয়েটির মা বাবাকে থানার ভেতরেই উল্টে মারধর করা হয়েছিল। আর পুলিশের মদতেই ওই শ্মশানঘাটে বহুদিন ধরে চলছিল জুয়া, মদ্যপান ও নানা অসামাজিক কাজকর্মের আখড়া। चिकन पाया गया है, दारू की पेटियां, बोतल पाई गई हैं। पुलिस वाले भी मिले रहते। এই মুহূর্তে অভিযুক্তদের মৃত্যুদণ্ড ছাড়া তারা যে কোনো শাস্তিতেই সন্তুষ্ট হবেন না, বাল্মীকিরা সেটাও স্পষ্ট করে দিয়েছেন। পুরোহিত ও তার সঙ্গীদের ফাঁসির দাবিতে পুরানা নাঙ্গাল সরব হলেও দিল্লি সরকারের ক্যাবিনেট মন্ত্রী রাজেন্দ্র গৌতম ওই বস্তিতে গিয়ে কথা দিয়ে এসেছেন, দোষীদের অবশ্যই উপযুক্ত শাস্তি হবে। ऐसा वैसे मतलब किसी हालत में होना नहीं चाहिए। ये भारत की राजधानी है दिल्ली, ऐसा नहीं है कि आप जैसे यूपी देहात में हम लोग सुनते हैं। মিস্টার গৌতম বলেন, দেশের রাজধানীতে এমন ঘটনা ভাবাই যায় না। উত্তরপ্রদেশের দেহাত অঞ্চলে শোনা যায় ভিকটিমের পরিবারকেই ভয় দেখিয়ে বয়ান বদলাতে বাধ্য করা হয়, কিন্তু দিল্লিতেও কেন এই জিনিস ঘটবে? যদিও দিল্লিতে আইন শৃঙ্খলা ও পুলিশ রাজ্য সরকারের হাতে নেই, তবু নির্দিষ্ট সময়ের ভেতর দোষীরা যাতে সাজা পায় তা আমরা নিশ্চিত করব। टाइम बाउंड मैनर में जो भी जिसने भी दोष किया उसको जल्दी से जल्दी कोर्ट के माध्यम से सजा दिलाई जा सके। কিন্তু এরকম পাশবিক অত্যাচারের ঘটনাতেও দিল্লির প্রতিবাদ কেন স্তিমিত? দলিত সংগঠনগুলো এই প্রশ্নও তুলছে। जो लोग गाय के मरने पर पूरे देश में बवाल मचा देते हैं, समझे, पूरी मीडिया, पूरा सब लोग जो है गाय के मरने पर बवाल मचा देते हैं, मगर इसके लिए कोई चर्चा ही नहीं है। ভীম আর্মির নেতা হিমাংশু বাল্মীকি বিবিসি বাংলাকে বলছিলেন, এদেশে একটা গরু মরলেও মিডিয়া থেকে আরএসএস হইচই শুরু করে দেয়, কিন্তু এখন তারা চুপ কেন?
অভিযুক্তরা মুসলিম হলে বিজেপি এতক্ষণে কি করত ভাবুন তো। 10 মাইল দূরে পার্লামেন্টের অধিবেশন চলছে, কারো মুখে একটা আওয়াজ নেই। এই মেয়েটি দলিত না হলে সব বড় দলের নেতাদের তো এখানে এসে ক্ষতিপূরণ ঘোষণা করার হিড়িক পড়ে যেত। আমাদের বস্তিতে আসতে ওনাদের কি নাকে দুর্গন্ধ লাগে? প্রায় 9 বছর আগে দিল্লিতে নির্ভয়া কাণ্ড নামে পরিচিত ধর্ষণ মামলায় নিহত মেয়েটি যে উচ্চ বর্ণের ছিল এবং গোটা দিল্লি যে প্রায় সঙ্গে সঙ্গেই প্রতিবাদে মুখর হয়েছিল, দলিত নেতারা শখেদে সেটাও আজ মনে করিয়ে দিচ্ছেন। এই ছিল শুভজ্যোতি ঘোষের প্রতিবেদন দিল্লি থেকে। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় আজ সারাদিন ধরে যেসব পোস্ট ট্রেন্ডিং ছিল, এবার সে সম্পর্কে জানাচ্ছেন আফরোজা নীলা। ধন্যবাদ মাসুদ। সোশ্যাল মিডিয়ায় যেসব খবর আলোচনায় আছে সেগুলো জানাতে হাজির হয়েছি আমি আফরোজা নীলা, আর সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। নীলা, চলমান বিধিনিষেধ বাড়ার খবরটি আজ সবচেয়ে বেশি আলোচনায়। কিছুক্ষণ আগেই আপনারা শুনছিলেন যে 10ই আগস্ট পর্যন্ত এই লকডাউন বাড়ানো হয়েছে। বিধিনিষেধ শিথিল হওয়ার পর যে শর্তে মানুষ রাস্তায় বের হতে পারবে সেটা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ফেসবুকে। বিশেষ করে 18 বছরের বেশি বয়সীরা টিকা ছাড়া যে রাস্তায় বের হতে পারবেন না, এটা নিয়েই আলোচনা সমালোচনা চলছে এখন। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিবিসি বাংলার ফেসবুকে মোহাম্মদ আলী আকবর লিখেছেন, মাস্ক পরা বাধ্যতামূলক করা দরকার। সরকার খুবই ভালো উদ্যোগ নিয়েছে টিকা দেওয়ার জন্য। আর টিকা রেজিস্ট্রেশন করে যে অনেক মানুষ এখনো মেসেজ পাননি, সেই প্রসঙ্গেও কথা বলছেন অনেক ফেসবুক ব্যবহারকারী। যেমনটা লিখেছেন হাসান নামের একজন, টিকার রেজিস্ট্রেশন করেছি গত মাসের 11 তারিখে, এখনো মেসেজ আসে না। কেন্দ্রে গিয়ে ঘুরে আসছি, বলে মেসেজ ছাড়া টিকা দেওয়া যাবে না। হান্নান নামে একজনের মন্তব্য, নিয়মটা খুব ভালো লাগছে, টিকাগুলো যেন দ্রুত দেয়া হয়। রেজিস্ট্রেশন করার পর হসপিটালের মেসেজ যদি বর্তমান অবস্থার মতো আসে তাহলে 10 বছরেও টিকা দেয়া শেষ হবে না। এদিকে তদারকি করা খুব জরুরি। তবে বেশিরভাগ মানুষ প্রশ্ন করছেন টিকার মজুদ নিয়ে। যেরকম শাহিনুল ইসলামের প্রশ্ন, দেশে কতজনকে টিকা দেবার ব্যবস্থা করতে পেরেছেন? দেখা যাচ্ছে সরকার যে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে, কিভাবে সেটা কার্যকর হবে, কবে নাগাদ বিপুল সংখ্যক টিকা দেশে আসবে, তেমন প্রশ্নই আসলে করছেন বেশিরভাগ মানুষ। ঠিক তাই নীলা, যেরকম মেজবাউদ্দিন টুইটারে লিখেছেন, মাত্র অল্প সংখ্যক মানুষ 2 ডোজ টিকা নিতে পেরেছেন। অনেকে এখনো দ্বিতীয় ডোজের অপেক্ষায়। টিকার মজুদও তেমন নেই। তাছাড়া এত বড় জনগোষ্ঠীর মানুষকে এত অল্প সময়ে কি টিকা দেয়া সম্ভব? এরকমই নানান প্রশ্ন আছে, মতামত আছে অনেকের। অন্যদিকে ডক্টর জাহাঙ্গীর কবিরও আছেন ফেসবুক ব্যবহারকারীদের আলোচনায়। তার কয়েকটি ভিডিও নিয়ে গতকাল থেকে বেশ বিতর্ক তৈরি হয়। কয়েকটি সংবাদ মাধ্যমের খবরে এটাও আসে যে তাকে ভিডিওগুলো সরানোর আলটিমেটাম দিয়েছে ফাউন্ডেশন ফর ডক্টর সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটি নামের একটি সংস্থা। এর মধ্যেই তিনি আজকে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন ক্ষমা চেয়ে, যেখানে তিনি বলেছেন যে করোনা ভাইরাস ও ভ্যাকসিনের বিষয়ে সহজভাবে বুঝাতে গিয়ে অসাবধানতা বশত ভুল ব্যাখ্যা দিয়েছেন, আর এই কারণে ভিডিওগুলো তিনি সরিয়ে নিয়েছেন। বেশ বড় একটা স্ট্যাটাস, যেটা অনেক মানুষ শেয়ার করছেন এবং এই সংক্রান্ত খবরগুলো শেয়ার করে নিজেদের মতামত জানাচ্ছেন ফেসবুক ব্যবহারকারীরা। ঠিক তাই, যেরকম পান্থ নামের একজন এই সংক্রান্ত একটা খবর ফেসবুকে শেয়ার করে লিখেছেন, উনি ভালো মানুষ, তাই সামান্য কথায় ভুলের জন্য ক্ষমা চান, কিন্তু যেসব ডাক্তার ভুল চিকিৎসা করে তাদের কয়জনকে আমরা ক্ষমা চাইতে দেখেছি? তবে এর বিপক্ষে নানান মতামত আছে। অনেকে মনে করছেন তার ভিডিওগুলো মানুষের মধ্যে দ্বিধা তৈরি করছে। এদিকে ঢাকার মিরপুরে বস্তিবাসীদের জন্য ভাড়া ভিত্তিক ফ্ল্যাটের উদ্বোধনের খবরটিও আছে আলোচনায়। অন্তত 300 ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে যে বলেছেন দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না, রাজধানীতে বস্তিবাসীদের জন্য স্বল্প ভাড়ায় আবাসনের ব্যবস্থা করা হবে, সেই বক্তব্যটি নিয়ে নানান ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এই খবরটি নিয়ে ইউটিউবে জুয়েল মাহমুদ লিখেছেন, আপনি আমাদের ভালোবেসে গৃহ দেবেন আর গৃহ নির্মাণের দায়িত্বরতরা লুটে পুটে খাবে। সম্প্রতি আশ্রয়ণ প্রকল্পের অধীনে নির্মিত কিছু ঘর ক্ষতিগ্রস্ত হয় এবং কথিত দুর্নীতির বিষয়টি যে তখন উঠে আসে সেটাই উল্লেখ করছেন অনেকে। যেমন রবিউল হাসান সরকারের মন্তব্য, স্বল্প টাকায় ঘর নির্মাণ হয়, ঘর তো ছোঁয়ার আগেই ভেঙে যায়। বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের খবরটিও আছে আলোচনায়। আমাদের খেলার খবরেও আপনারা কিছুক্ষণ আগে শুনছিলেন এই নিয়ে। অস্ট্রেলিয়া যে বিভিন্ন শর্তে খেলছে বাংলাদেশে, এটা নিয়েই ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ক্রিকেট ভক্তদের মাঝে। রায়হান কবির যেমন বিবিসি বাংলার ফেসবুক পাতায় প্রশ্ন করেছেন, ম্যাচ বাতিলের ধান্দা নাকি? এমন শর্ত দিয়ে খেলা হয় নাকি? তবুও মানলাম যেহেতু খেলতে আসছে। অন্যদিকে ফুয়াদ হাসানের মন্তব্য, কত সিরিজ বাতিল হচ্ছে, এটা বাতিল হলে কি হতো এমন? হয়তো যারা বোর্ডের সাথে জড়িত তাদের আর্থিক ক্ষতি হতো, কিন্তু দেশের মান রক্ষা হতো। অস্ট্রেলিয়া যা বলছে তাই মেনে নিয়ে নিজেদের অক্ষমতাকেই প্রকাশ করা হয়েছে, অর্থাৎ তিনি আসলে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় জানিয়েছেন। এরকমই নানান তর্ক বিতর্ক ট্রল দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুনিয়া জুড়ে। আর এসবই ছিল আমাদের আজকের আপডেট। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। এবারে অধিবেশন শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার।
আফগানিস্তানের সরকারি বাহিনী ও তালেবানের মধ্যে তীব্র লড়াই চলছে। কাবুলের চারিদিকে জাল গুটিয়ে আনছে তালেবান। বাংলাদেশে 11ই আগস্ট থেকে 18 বছরের বয়সী কেউ টিকা ছাড়া ঘরের বাইরে যেতে পারবেন না বলছে সরকার। সরকারের মন্ত্রী আকম মোজাম্মেল হক বলছেন, তখন টিকা না নিয়ে বাইরে চলাফেরা করলে তা হবে শাস্তিযোগ্য অপরাধ। বিবিসি থেকে আমাদের পরবর্তী অনুষ্ঠান পরিক্রমা প্রচারিত হবে আজই, বাংলাদেশ সময় রাত 10:30 আর ভারতে রাত 10টায়। সেখানে থাকবে বিশেষ সাক্ষাৎকার। সেই অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি মাসুদ হাসান খান। ধন্যবাদ বাংলা আয়োজনে সঙ্গ দেওয়ার জন্য। This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com.